বিশ্বকাপের আলোয় প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপ নিয়ে। এই প্রোগ্রামটা প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। তো সেটা যে হয় নাই সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আপনারা একটু খেয়াল করে খেয়াল করে থাকলে নিশ্চয়ই এটা দেখেছেন অথবা পত্রিকায় পড়েছেন। এইবার বিশ্বকাপে অনেক ম্যাচ কিক অফ টাইম যেটা হয় ফুটবলে, এটা তো একদম মানুষ ঘড়ি মিলিয়ে নেয় যে ৬টায় খেলা মানে হচ্ছে ৬টায় খেলা হবে, আমি ঘড়িটা মিলিয়ে নেই। অনেক খেলা ঠিক সময়ে শুরু হচ্ছে না। আমরাও এই বিশ্বকাপের সঙ্গে তাল মিলিয়ে এই অনুষ্ঠানটা আজকে একটু দেরিতে শুরু করছি। মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। এবং সত্যি কথা যদি বলি আসলে দেরিটা বিশ্বকাপের সঙ্গে তাল মেলানোর জন্য না, আমাদের অনিচ্ছাকৃত। এজন্য আমরা দুঃখিত। আজকে আমরা যথারীতি বিশ্বকাপের কালকের রাতের হয়ে যাওয়া ম্যাচ, আজকে সকালের ম্যাচ, সামনে কি আছে এসব নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন হচ্ছে, যেটির নাম বিশ্বকাপের আলোয়। আমার অতিথিকে আজকে পরিচয় করে দিয়ে তাকে একটু আড়ালে রেখেছিলাম যে পরে নাটকীয়ভাবে পরিচয় করে দিব। দরকার আছে সেটা? নাকি আপনাকে সবাই চেনে? না, দরকার নেই। আপনাকে সবাই চেনে? সবাই চিনে না। আমার মনে হয় চিনে। বাংলাদেশে যারা ফুটবল ফলো করে, যারা ফুটবল মানে ফুটবল ভালোবাসে কথাটা বলাটা খুব হাস্যকর লাগে। ফুটবল ভালোবাসে না কে? সবাই হ্যাঁ, মারুফুল হক আমাদের বাংলাদেশের, আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য হাই প্রোফাইল কোচ। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। তো আমরা এই প্রোগ্রামে একটা তো শিরোনাম ঠিক করি। প্রতিদিন আমি আসলে এই কথাটা দিয়েই কথাটা শুরু করি যে আজকের মূল আলোচনার বিষয় কি হবে। পরে সেটা নিয়ে আলোচনা করতে, করতে আমরা নানা দিকে ছড়িয়ে যাই। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্রাজিলের সামনে জাপান, আর্জেন্টিনার সামনে কে? তো এটা তো আপনি বুঝতেই পারছেন বিষয়টা যে কালকে রাতে সিদ্ধান্ত মানে চূড়ান্ত হয়েছে যে জাপান তাদের গ্রুপে রানার্স আপ হয়েছে। নেদারল্যান্ডস ওই গ্রুপের চ্যাম্পিয়ন। তো ব্রাজিল এফ গ্রুপের রানার্স আপের সাথে খেলবে, আগে ঠিক হয়েছিল। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কাজেই ব্রাজিলের সঙ্গে জাপানের খেলা হচ্ছে, এটা আমরা জানি। আর আর্জেন্টিনার সামনে কে? আমরা ব্রাজিলের সামনে জাপানটা নিয়ে একটু আলাপ করে নিই। আর্জেন্টিনার সামনে কে, এটার মধ্যে অনেক সমীকরণ আছে, সেগুলো আমি একটু ব্যাখ্যা করব। তো ব্রাজিলের সামনে জাপান এই ম্যাচটা নিয়ে আপনি কিভাবে, মানে আপনার এখনই প্রেডিকশনে যেতে বলব না। মানে এই কেমন হবে এই ম্যাচটা? বা ব্রাজিলের জন্য কি এটা ভালো ওপোনেন্ট হলো, বা জাপানের জন্য হলো না, এটা আমি সিওর। অ্যাকচুয়ালি ব্রাজিল যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা শুরু করেছিল তখন কিন্তু ব্যক্তিগত আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এত ডিসব্যালেন্স প্রতিটা টিমের, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ব্যালেন্সটা ছিল না। আঞ্চলিক যখন শুরু করেছে ওয়ার্ল্ড কাপ, উনি ওনার ফার্স্ট যতগুলো কেরিয়ারে কোনো টিম মানে কোচিং করিয়েছেন সবগুলো কিন্তু তার একটা ব্যালেন্স টিম নিয়ে গিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ফার্স্ট ম্যাচ থেকে টিমটা একটু ইমব্যালেন্স, কিন্তু ম্যাচ বাই ম্যাচ টিমটা ডেভেলপ করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ব্যক্তিগত আমার প্রত্যাশা ছাড়িয়ে তাদের ডেভেলপমেন্টটা হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি থার্ড ম্যাচে আমরা যদি বলি। রাইট। কারণ আপনার এটা আমার কাছে মনে হচ্ছে যে কুনিয়ার ইনক্লুশনটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট, প্লাস রাফিনার জায়গায় রায়ানের ইনক্লুশনটা এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ আজকাল কিন্তু প্রত্যেকটা টিম সেন্ট্রাল এত কম্প্যাক্ট থাকে যে এটা ব্রেক করার মতো অনেক কোচেরই কাছে মানে অন দ্য স্পটে কোনো টেকটিক্স থাকে না, থাকলেও সেটা প্লেয়ারদের সাথে ট্রান্সফার করতে পারে না। তো যদি উইং বেস একটা টিম খেলে তাহলে কিন্তু তাদের সুবিধা অনেক হচ্ছে, কারণ একটা উইং এ যখন খেলা থাকে তখন ওখান থেকে ক্রস আসতে পারে বা সুইচ করে আদার অন্য উইং দিয়ে ব্রেক ফাস্ট ব্রেক অ্যাটাক করতে পারে, এই সুযোগগুলো হয় এবং অ্যারাউন্ড দ্য ব্লকস যেটা আছে ওটাও খেলতে পারে। কিন্তু যদি সেন্টারে খেলে তাহলে অন্য অপোনেন্টের জন্য খুব সহজে, বিশেষ করে যদি ওই প্রতিপক্ষ দলটা একটু শক্তিতে দুর্বল থাকে, তাদের উদ্দেশ্য থাকে যে ড্র করা, তখন এটা ভাঙা খুব কঠিন হয়ে যায়। আপনি এটা আমাদের একটা কলামেও লিখেছেন। এটা আসলে এটা তো মানে খুব বেসিক কোচিং এর একটা অংশ, যে যখন তুমি ভিতরে ঢুকতে পারছো খেলাটা ছড়িয়ে দাও, ওয়াইড করে দাও। তো ব্রাজিলের কুনিয়া ইয়েতে আপনি, এবং রাফিনিয়া যে ফর্ম নিয়ে এই ওয়ার্ল্ড কাপে এসেছিলেন, এটা খুব ইন্টারেস্টিং যে তার ইনজুরিটাকে আমরা সাপে বর বলছি। যে 19 বছরের একটা ছেলে রায়ান, মনে হচ্ছে যে রাফিনিয়া না থাকে কোনো প্রবলেম নাই। এটা খুব ইন্টারেস্টিং যে ওয়ার্ল্ড কাপে কিন্তু এরকম নতুন তারকার হয়, মানে এমার্জেন্সি ঘটে। আসলে রাফিনিয়া আপনার যে প্রথম ম্যাচটাতে সে প্রথম সেন্ট্রাল স্টার্ট করলো, তারপর ডান পাশে সরে গেল এবং সেকেন্ড ম্যাচ ডান পাশ থেকে স্টার্ট করেছিল। তো সেই জন্য ওই জায়গায় একবার আমার কাছে মনে হচ্ছে রায়ান একবার টিপিক্যাল ওই সাইডের জন্য একটা প্লেয়ার। এবং আরেকটা যেটা বলছিলাম যে কুনিয়ার বিষয়টা হলো যে যখন আমরা আপনার থিয়াগোতে শুরু করলো আপনার ফার্স্ট ম্যাচ, সেখানে নাম্বার 9 এর তার রোলটা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই মানে ব্রাজিলিয়ান টিমের জন্য নাম্বার 9 এর রোলটা আমার কাছে মনে হচ্ছিল তার কাছে ক্লিয়ার। কিন্তু এখন কুনিয়া হচ্ছে নাম্বার 9
প্লাস ফার্স্ট ম্যাচে আপনার ইংল্যান্ড যদি আমরা আপনার ইয়াকে দেখি, হ্যারিকেনকে দেখি, সেই যখন একবারে হোল্ডিং ডিফেন্ডের পিছনে গিয়ে বল খেলা বিল্ড আপ করছিল, কুনিয়া কিন্তু সেই কাজটা করছে, সে কিন্তু একবার নিচে চলে আসছে। নাম্বার 9 প্রথাগত নাম্বার 9 এর যেমন রেসপন্সিবিলিটি পজিশন সেটা ভেঙে নিচে চলে আসে, মানে টিম ডিফেন্ডিং এ সে আপনার অ্যাক্টিভ থাকে। তো জাপানের সঙ্গে আমরা ব্রাজিলের ধরনের 3 ম্যাচ নিয়ে তো আমরা গত প্রতিটা ম্যাচের পরে আলাপ করেছি। এখন স্পেসিফিক যদি জাপানের সঙ্গে ম্যাচে আসি, আমি নিজের একটা কথা বলি যে আমার কাছে মনে হয় জাপান এখন এশিয়ান ফুটবলের একটা পোস্টার, সাউথ কোরিয়া যেটা বহুদিন ছিল। এবং জাপানের খেলা দেখার একটা আনন্দময় অভিজ্ঞতা, খুব পজিটিভ এবং মানে প্রাণ খোলা আনন্দদায়ী ফুটবল খেলে। তো ব্রাজিলের সঙ্গে জাপানের খেলাটা দর্শক হিসেবে খুব এক্সাইটিং হওয়ার কথা আমার মতে। তো আপনার কি মনে হয় জাপান ব্রাজিলের সঙ্গেও একইভাবে খেলতে যাবে? আপনি কোচ হলে কি সেই সাহস করতেন? আমার কাছে মনে হয় যে জাপান তাদের একটা মানে তাদের একটা স্টাইল অফ প্লে তারা বিল্ড আপ অলরেডি করে ফেলেছে, এবং তাদের ট্রেন্ড সেটা আমার কাছে মনে হয় না খুব একটা ব্রেক করবে। কারণ যেহেতু তাদের অপোনেন্ট মানে নেক্সট অপোনেন্ট ব্রাজিলে তারা উইং বেস এখন বেশি খেলা খেলছে, সেই জন্য তাদের যে 3-4-3 ফরমেশনটা আমার কাছে এখানেই থাকবে, আমার কাছে সেখানে কম্প্যাক্ট থাকবে ওরা, এবং সেটাতে স্টিক থাকবে। এটা সুবিধা হলো তাদের যে দুই সাইড থেকে যখন উপরে চলে যায়, অ্যাটাকিং এ চলে যায়, তখন 3 জন কিন্তু ফিক্সড থাকে, 3 জন সেন্ট্রাল ব্যাক বা ওরা যখন একটু ওয়াইড থাকে সেটার এগেইনস্ট এর কুইক ফাস্ট ব্রেক অ্যাটাক, তারপরে আপনার বিল্ড আপ অ্যাটাক একটু মানে কঠিন হয়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে জাপান ওই এবং ইন্টারেস্টিং একটা তথ্য জানাই দর্শকদের যে ব্রাজিল সমর্থকরা ভাববেন না যে আপনাদের ভয় দেখানোর জন্য বলা হচ্ছে। ব্রাজিল জাপানের যে সর্বশেষ ম্যাচ, একটা প্রীতি ম্যাচ ছিল গত বছর অক্টোবরে, সেই ম্যাচটাতে 2 গোলে পিছিয়ে পড়ার পর জাপান 3-2 গোলে জিতেছিল। তো এটা ফ্রেন্ডলি ম্যাচ, এটা ওয়ার্ল্ড কাপ, এবং ব্রাজিল আমরা সবাই জানি যে একটা বড় মানে কি বলবো, আমি দর্শকের উদ্দেশ্যে বলে আপনার কাছে আসছি, একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছিল, যে দলটা গোছানো, যে আনচেলত্তি খুব বেশি দিন আগে সময় পান নাই, এবং এর আগে কোনদিন ন্যাশনাল টিম নিয়েও কাজ করেন নাই। তার জন্য ক্লাব প্রতিদিন, আপনি ক্লাবের কোচ, আপনি জানেন ন্যাশনাল টিমের কোচিংও করিয়েছেন, ক্লাবকে আপনি প্রতিদিন পাচ্ছেন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে। জাতীয় দল তো হঠাৎ করে সব জায়গাতে প্লেয়ার গুলো আসলো গেলো একখানে করা, এটা অনেক ডিফিকাল্ট। সেই জায়গায় হয়তো সেই ব্রাজিল সেই সময়টা পেয়েছে, গুছিয়ে নিয়েছে, এবং ব্রাজিল জাপান ম্যাচে যেটাই ঘটুক আমরা নিশ্চয়ই ব্রাজিলকে ফেভারিট বলবো। না, অবশ্যই ব্রাজিলকে ফেভারিট বলতে হবে। জাপানের একটা জিনিস হলো যে তাদের যে কুইক অ্যাটাক গুলো যেগুলো করে সেটা খুব ফাস্ট করে, মানে অপোনেন্টকে বোঝারও সুযোগ দেয় না, বা তাদের মানে এটাকে আমি বলি সাধারণত তাদের যে জিরো ট্রানজিশন, এটা হলো তাদের ডিফেন্স থেকে এটাকে যেতে সময়ই নেয় না, এটা হলো জিরো ট্রানজিশন, মানে জিরো অ্যাটাকিং ট্রানজিশন। এটা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব কম টিম গুলো করতে পারছে, এটা হলো তাদের প্লাস পয়েন্ট। এখন আঞ্চলিক অবশ্যই আমি তাকে ফুটবলের প্রফেসর বলি, এটা অবশ্যই রিড করবেন, এটা কিভাবে বন্ধ নিউট্রালাইজ করবে কিভাবে, সেটা অবশ্যই উনি কাজ করবেন। আচ্ছা, এখন আমরা যদি আমাদের আলোচনার যে দ্বিতীয় অংশ, মানে পরে হবে ছাড়া আলোচনা নানা রকম, জার্মানি হেরে গেছে, ইকুয়েডরের কাছে, কালকের ঘটনা যদি বলি সবচেয়ে বড় ঘটনা এটা, যদিও জার্মানির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তাতে সমস্যা হয় নাই, তারপরে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট। কিন্তু এর আগে যদি আমরা বলি নেই যে ব্রাজিলের অপোনেন্ট আমরা জানি, আর্জেন্টিনা এখনো জানে না, এবং আর্জেন্টিনার খেলা পড়বে হচ্ছে আপনার স্পেনের গ্রুপের রানার্স আপের সাথে। সেখানে স্পেনের পয়েন্ট 2 খেলায় 4, উরুগুয়ের 2 খেলায় 2, ক্যাপ ভার্দের 2 খেলায় 2, সৌদি আরবের 1। তো আগামীকাল সকালে স্পেন উরুগুয়ে, সকাল 6টায় স্পেন উরুগুয়ে খেলা, ক্যাপ ভার্দে সৌদি আরব। ইকুয়েশনটা যদি আমি দর্শককে একটু বলে দিই, যদি উরুগুয়ে স্পেনকে হারায়, উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর উরুগুয়ে হেরে গেলে উরুগুয়ের বিদায়। উরুগুয়ে যদি হেরে যায়, ক্যাপ ভার্দে জিতলে পরে ক্যাপ ভার্দে 6 লাখ লোকের একটা দেশ, তারা সেকেন্ড রাউন্ডে উঠে যাবে, 32 উঠে যাবে। ইভেন ক্যাপ ভার্দে সৌদি আরব ড্র হলেও ওদের চান্স থাকবে থার্ড টিম হিসেবে। তো এটা খুবই ইন্টারেস্টিং। এখানে নিশ্চয়ই আজকে আর্জেন্টিনার সমর্থকরা এবং আর্জেন্টিনা দল মানে মনে প্রাণে স্পেনকে সাপোর্ট করবে, যে তোরা হারিস না, তোরা হারলে আর্জেন্টিনা স্পেন খেলা পড়ে যাবে রাউন্ড অফ 13। আপনার কি মনে হয় ক্যাপ ভার্দে আপনাকে কতটা চমকে দিয়েছে? আমি মানে একটা ভালো খেলা এবং একটা ভালো খেলার জন্য আমি চাচ্ছি যে স্পেন হেরে যাক। আর সত্য কথা যেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট 2টা ম্যাচের পারফরমেন্স স্পেন আর্জেন্টিনা স্পেনকে বলে আর্জেন্টিনা সহজ হবে। তাই রাইট, কারণ আপনার ওই যে যেটা বলছিলাম যে স্পেনের একটু প্রবলেম আছে, তাদের মানে ডিফেন্ডিং ট্রানজিশন মানে ওয়ার্ল্ড কাপে অন্যান্য বার যে টিমটা আসে স্পেনের, তাদের সঙ্গে টিমটার একটা ডিফারেন্স আছে, তাদের
মানে ডিফেন্ডিং ট্রানজিশন অনেক অনেক স্লো, মানে ওই তুলনায় আর কি, যেমন অন্যান্য এটা কি সারা জীবনে স্পেনের একটা ধরন ছিল না গত 10-15 বছর ধরেই? এটা না, এটা ছিল না, কারণ তাদের এগেইনস্টের টিমগুলো ট্রানজিশনের সুযোগই পায়নি, কারণ যখন ওরা বল ওদের পায়ে, হ্যাঁ, বল লস করেছে তখন এতে কাউন্টার প্রেস করে বলটা নিয়ে নিতে পেরেছে। বল ওদের পায়ে, পজিশনটা ওদের থেকেছে বেশিরভাগ সময়। ওদের থাকলেও আপনার মানে ওই পর্যন্ত আসতে পারেনি, যে জন্য ওরা বল লস করেছে। কিন্তু আপনি নিশ্চয়ই আমাকে এটা বিশ্বাস করতে বলবেন না যে আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ডে ক্যাপ ভার্দের চেয়ে স্পেন সহজ হবে, কারণ ক্যাপ ভার্দের কিন্তু ভালো চান্স আছে আমি দেখছি এবার, এবং ফর্ম অনুযায়ী উরুগুয়ে স্পেনকে হারানো একটু কঠিন, স্পেনের যত খারাপ অবস্থায় আপনি বলেন না কেন। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার সাপোর্টার যদি আমি চয়েস দিই স্পেন খেলবা নাকি ক্যাপ ভার্দে খেলবা, আমার মনে হয় না যে তারা রাজি হবে যে স্পেনের সাথে খেলি। এটা হলো যে আসলে মানে আমরা তো সাপোর্টার, আমরা সবসময় চাই জিততে এবং মানে উইনিংটা সহজ হোক, মানে একটা টাস্ক কন্টেস্ট ইন উইনিং আসুক, এটা কিন্তু অনেকেই আমরা চাই না। কিন্তু আমার কাছে আপনি নিউট্রাল দর্শক হিসেবে না, আমি খেলার টেকনিক্যাল যে মানে ভিতরে ইয়াগুলো আছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা স্পেনকে পেলে সহজ হবে, কারণ স্পেন অ্যাটাকে আসবে, আর আর্জেন্টিনার সময় যারা অ্যাটাকে আসবে তাদের বিপদ আছে, জিরো ডিফেন্সিভ ট্রানজিশনে তাদের সমস্যা হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এই অংশটা খুব ইন্টারেস্টিং বললেন, কারণ এটা আমি খুবই ভিন্ন একটা মত পেলাম, কারণ ব্রাজিলিয়ান সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের উল্টা খেপাচ্ছিল যে তাদের ক্যাপ ভার্দের সঙ্গে খেলা পড়ছে, ড্রটা এরকম হয়েছে, ব্রাজিলের অনেক কঠিন, জাপান তো ডেফিনেটলি ক্যাপ ভার্দের চেয়ে টাফার। এই যদি আমরা জার্মানির ম্যাচটায় আসি, ধরেন এই ওয়ার্ল্ড কাপে ইকুয়েডর অনেক হোপ নিয়ে এসেছিল, সাউথ আমেরিকান কোয়ালিফাইং এ আর্জেন্টিনার পরে তারা সেকেন্ড হয়েছে, এবং হাইলি কি বলবো যে ডিফেন্সের পয়েন্ট যদি চিন্তা করি, ডিফেন্সে তাদের অসাধারণ পারফরমেন্স ছিল পুরো কোয়ালিফাইং এ, এবং সাউথ আমেরিকান কোয়ালিফাইং তো অনেক লম্বা। সেখানে এসে তারা প্রথম 2 ম্যাচে লাস্ট মিনিটে গোল খেয়ে হারলো আইভরি কোস্টের কাছে, কুরুসাওয়ের সঙ্গে ড্র করলো, এবং কালকে জার্মানির সঙ্গে ম্যাচটা ছিল তাদের জিততেই হবে। এইরকম একটা ম্যাচে দ্য ওয়ে দে পারফর্ম, পিছিয়ে পড়ার পরে ব্রিলিয়ান্ট এটা। তো ওইটা জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তারপরেও আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাই, এই জিনিসগুলো ধরেন আমি যেটা বললাম এটা সবাই জানে, জার্মান কোচ নাগলসমান, আমরা কখনো ম্যান বলি মান বলি, তিনি ম্যাচ শেষে বলেছেন যে তার দল টেকটিক্যাল সুইসাইড করেছে, পজিশনাল। তো এইটা ধরেন সাধারণ দর্শক হিসাবে আমি ঠিক পরিষ্কার না যে এটা টেকটিক্যালি আপনি পজিশনাল দিক থেকে টেকটিক্যাল সুইসাইড করেছেন, এটা মানে কি? এটা হলো যে আমি যে মানে তাদের লাস্ট দুইটা ম্যাচ এবং গতকালকের ম্যাচ, এটা যদি কম্পেয়ার করি আগের ম্যাচগুলো তারা তাদের মানে নর্মাল যেটা 4-3-3 অ্যাটাকিং এ বা তাদের ডিফেন্ডিং এ 4-2-3-1 সেভাবে গিয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা মাঠের ডিপার্টমেন্টে ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, অ্যাটাকিং বলেন, সেটা মানে বল পজিশন ওদের পায়ে থাকুক বা অপোনেন্টের, বেশ ব্যালেন্স থাকে। কালকে কিন্তু ডিফারেন্ট হইতে চেষ্টা করেছে ওরা, যেটা 3-4-2-1 এ গিয়েছে, সেটাকে আমরা সরাসরি যদি বলি 3-4-3 সেখানে এই টিমটা অপোনেন্ট কারা তাদেরকে সঙ্গে আর যদি আমরা 3-4-3 যাই, তাহলে অপোনেন্ট তাদের এই টিমটা যদি ফার্স্ট ম্যাচ এটা তাদের মানে আইভরি কোস্টের সেখানে তাদের 3টা বল আপনার ক্রস পিসে লেগেছে। মানে সেদিন আমার কাছে মনে হয়েছিল যে এই টিমটার মধ্যে সবচেয়ে বেশি আনলাকি ইকুয়েডর। কিন্তু এখন মানে আরেকটা টিম আছে তাদের থেকে আরো বেশি আনলাকি, সেটা হলো আমি বলবো তুরস্কর কথা। যাই হোক এই ম্যাচে আসে, এই 3টা ব্যাক থাকাতে, তাদের 3-4-3 থাকাতে ওরা নরমালি কি করেছে, নরমালি ওরা গিয়েছে এবং কাউন্টার অ্যাটাক ডিফেন্ডিং এর জন্য তাদের যে পরিমাণের সিকিউরিটি মানে রাখা দরকার ছিল সেটা কিন্তু তারা প্রথম থেকে ইগনোর করে গিয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে একটা টিম মরিয়া, তাদের জিততে হবে এবং তাদেরকে সেকেন্ড রাউন্ডে যেতে হবে। সেই ক্ষেত্রে এই টিমের এগেইনস্টে তখন তোরা তাদের সঙ্গে তো আমরা তাদের মেন্টালিটি কি, তাদের খেলা কি হতে সেটা রিড করে তো আমার 11 আমি শুরু করি। অলরেডি কিন্তু আমি কোয়ালিফাই করে গিয়েছি, কিন্তু একটা টিম যখন চ্যাম্পিয়ন হতে যায়, কোন ম্যাচ হেরে বা ড্র করে, যে কারণে জার্মানি ফুল স্ট্রেংথ টিমে নামিয়েছে, এমন না যে তারা লাইক, কিন্তু ওই যে তাদের টেকটিক্যাল সুইচেট, সেটা হলো তাদের আসলে আমার কাছে মনে হচ্ছে যে ফরমেশনটা আসলে আমি যেটা মনে করি, ফুটবল যেটা মনে করে সেটা হলো আসলে ফরমেশন কিচ্ছু না। আপনি 10 জন প্লেয়ারকে 4টা লাইন বা 3টা লাইনে দাঁড় করায় দিলেন, এটা হলো ফরমেশন। কিন্তু আপনি ডিউরিং ম্যাচ বল আপনার পায়ে আপনার বিহেভ কি, আপনার শেপ কি, এবং বল অপোনেন্টের পায়ে আপনার বিহেভ কি, আপনার শেপ কি, সেটাই হলো মেইন মানে একটা টিমের স্ট্রাকচার বা ফরমেশন। না, এটা খুব সাধারণ দর্শকের মতো যদি এটা কথা বলি, যে 4-4-3, 4-2-4, 4-2-4 তো উঠে গেছে এখন, এগুলা নিয়ে যে আমরা এত আলাপ করি, মানে খেলা শুরু হওয়ার পরে তো পুরো জিনিসটা জট পাকিয়ে যায়, তখন তো এটা অনেক সুইচ হয়, মানে এটা একটা অনেক
সাধারণ দর্শক আমার মনে হয় সাধারণ দর্শকের তো বোঝার দরকারও নাই, সে খেলাটা এনজয় না করে। এখন কিন্তু আপনার দর্শকরা ওই ফরমেশনটা আগে দেখে। হ্যাঁ, এখন ধরেন আমাকে যদি বোঝান আপনি, যে আপনি একটা প্রথম আলোর আপনি রেগুলার কলাম লিখছেন। জি। একটা কলামে আপনার একটা ভিন্ন মত পেয়েছি যে সারা পৃথিবী হাইড্রেশন ব্রেক নিয়ে বলছে যে এটা হচ্ছে সিম্পলি ব্যবসা। রাইট। এই পুরা ওয়ার্ল্ড কাপটাই ব্যবসা, আমেরিকানাইজেশন হয়েছে যেভাবে। তো এইখানে হাইড্রেশন ব্রেকটা দেওয়া হয়েছে প্রচুর, যাতে বিজ্ঞাপন দেওয়া যায়। এবং অনেক মাঠে আছে যে 20 ডিগ্রি 25 ডিগ্রি, গরমও ছিল, হ্যাঁ, গরম মায়ামিতে ছিল। প্রচন্ড গরমে খেলা জি। হয়েছে। আবার অনেক মাঠে 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্র। জি। সেইখানেও হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে। আপনি একমাত্র ব্যতিক্রম পেয়েছি আমি, যিনি বলেছেন যে হাইড্রেশন ব্রেকটা কোচদের খুব হেল্প করছে। রাইট। তাহলে নাগলসম্যান যদি উনি যদি বুঝেন এটা যে তার এই জিনিসটা কাজ করছে না, উনি তো হাফ টাইমের বাইরেও ২ টা সুযোগ পেয়েছেন। রাইট। তো উনি আসলে কি বোঝাতে চেয়েছেন যে উনারই এটা আসলে ফল্ট যে উনি সেই ডিসিশনটা নিতে পারেন নাই, নাকি প্লেয়াররা তার ডিরেকশন অনুযায়ী পজিশনাল জায়গায় খেলতে পারেনি? আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি এই জায়গা থেকে এত বড় একটা হাই প্রেফার করছি, আমার কাছে ওনারই ফল্ট, কারণ ওভার কনফিডেন্স, একটা আবিষ্কার কনফিডেন্স। গোলটা করে ফেলার পরে। হ্যাঁ, একটা আর্লি গোল হয়ে গেলে তখন কিন্তু টিমটারও কনফিডেন্স থাকে, কোচেরও একটা কনফিডেন্স থাকে। সেখানে যেটা মিস্টেক তারা তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স সেই মিসগুলো কাটিয়ে উঠতে পারে। এবং সেখানে যে এই টিমটা কি করতে চাচ্ছে এবং তাদের মানে ওই কালেকটিভলি তারা কিভাবে আসছে সেটা খুব একটা কনসিডারে আসে না, এবং মনে করে যাচ্ছে ঠিক আছে একটা দুটো তো হয়ে গিয়েছে, আর বোধহয় হবে না, ঠিক আছে আমরা ওটাতেই থাকি। এই একটা সমস্যা হয় কোচদের আসলে যখন বিগ টিম বা আপনার এরকম বড় অল কমপ্লেসেন্সি বলতে পারেন আপনি, যেটা রাইট, মানে রাইট, যে একটা আত্মতৃপ্তি, যেটা তো ব্যাপার না, ব্যাপার। এটা আমাদের ব্যাপার না, পার রাইট। করে ফেলবো। কিন্তু ওই লেভেলে যারা একবারে ট্রু প্রফেশনাল, এক্সপেরিয়েন্স প্রফেশনাল, তারা এই চান্সটা এই নেয় না, সুযোগ দিবে না এই কোনোদিনই, চান্স এই নেবে না। চান্স এটাই, নেবে এটাই। আচ্ছা, তাহলে যে জার্মানি একটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু পাশে বসে গেল। এটা নাগলসম্যানও বলেছেন যে ম্যাচের ইম্পোর্টেন্স যেটাই হোক, আসলে মানে পরাজয়টা ভালো জিনিস না। এটা আপনি কোচ হিসেবে নিশ্চয়ই জানেন যে একটা দল একদম কি বলবো যে অগুরুত্বপূর্ণ একটা ম্যাচে জয় পেলেও টিমের যে ভাইবটা থাকে, একদম কোনো কিছু আসে যায় না। ওই ম্যাচে হারলে পরেও কিন্তু একটু চেঞ্জ হয়। রাইট। তো এই জার্মানিকে কি আপনার মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল, যে তারা গত ২ বার গ্রুপ পর্ব থেকে আউট হয়েছে, এবার অন্তত সেটা পার হয়েছে তারা চ্যাম্পিয়ন হয়েই। এটা কি মনে হচ্ছে অনেক দূর যাবে? আমি তাদের ম্যাচগুলা যেভাবে আমি দেখেছি যে প্রথম ম্যাচে ওরা কি করলো, ওরা কোরাসাওয়ের সাথে হারে ওরা সেন্ট্রালি আসতে চাইলো, সেন্ট্রালে আসলো এবং সেন্ট্রালে ওরা 100% মানে আপনি বলবো সাকসেস, মানে একটা যখন ও সেন্ট্রালি কম্বিনেশন প্লে করে আসে এবং সেগুলা সাকসেস হয়, তখন কিন্তু এটা একটা ট্রেন্ড হয়ে যায় ওই টিমটার, এই একটা স্পেসিফিক পার্টিকুলার টুর্নামেন্টে এটা তাদের স্টাইল হয়ে যায়। এবং সেকেন্ড ম্যাচে কিন্তু তারা ওটাই করছিল। তো ওদের উইং বেস খেলাটা খুব কম হচ্ছিল, কারণ আপনার তাদের যে ইন্ডিভিজুয়াল স্কিল প্লেয়ারদের এবং টেকনিক্যাল স্কিল, সেটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে ওরা আসলে সেন্ট্রালি কম্বিনেশন প্লেতে বেশি স্বাচ্ছন্দ্য। তো এটা থেকে যদি বেরিয়ে না আসতে পারে, আরেকটা কথা হলো জার্মান সবসময় কিন্তু এরকমই যে আসলে মানে কেমন ঢিলে তালে কিন্তু ম্যাচ বাই ম্যাচ কিন্তু ওরা ঠিকই আপনার বেরিয়ে যাচ্ছে, কিন্তু কালকে সেই পারটা পায় সেই নাই। জার্মানির সেই সুনামটা কিছুটা কমেছে। একসময় তো ধরেন গ্যারি লিনেকারের সেই বিখ্যাত একটা কথা আছে। সবাই জি, মনে জানে এটা। জি, জি, যে ফুটবল ৯০ মিনিটের খেলা যেটা জার্মানি জিতে। জিতছে। এটা ধরেন 90s এ আমরা দেখেছি। জার্মানি মানেই ফাইনাল, সেমিফাইনাল, মানে ওয়ার্ল্ড কাপে এরকম কনসিস্টেন্ট টিম ছিল না। ওই জিনিসটা ইভেন ২০১৪ তে যখন জার্মানি চ্যাম্পিয়ন হলো, এত দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছে এবং টিমটা এত ইয়াং ছিল। আমার ধারণা ছিল পরের বোধহয় ২-৩ টা ওয়ার্ল্ড কাপ তারা ডমিনেট করবে। জি। পরে ২ টা ওয়ার্ল্ড কাপে গ্রুপই পার হইতে পারেনি। তো সেটা আসলে কেন হয়, কি হয়, এগুলো ফুটবলের একটা মজাও এটা। এখন যদি আপনাকে আমি আজকের রাতের ম্যাচের কথা বলি, এবং আমি নিজে পার্সোনালি অধীর আগ্রহে অপেক্ষা করছি ফ্রান্স নরওয়ে। এবং আপনি আপনার একটা কলামে লিখেছেন প্রথম আলোতে যে ফ্রান্স একটা পর্যায়ে গিয়ে লাস্ট ম্যাচটাতে সম্ভবত সেনেগালের সাথে ছিল না, সেনেগালের সাথে ছিল আগে, যে তার বক্সের ভিতরে ৪১ টা পাস খেলেছে, যেটা ফ্রান্স ফুটবলের বরাবরের শক্তি, যে বক্সের সামনে গিয়ে প্যাটার্ন খেলে গোল মুখ খুলে ভিতরে খেলেছিল, বক্সের ভিতরে। তো এটা তো আনবিলিভেবল একটা। এখানে নরওয়েতে মানে যদি আমি ১, ২, ৩ টা নাম বলি, ৩ টাই আমি হল্যান্ড বলবো। মানে এটা একজন অনেক ভালো প্লেয়ার আছে, অডেগার্ড আছে, আর অনেকে আছে। তো নরওয়ে বললে আমাদের মনে হচ্ছে হল্যান্ড। আজকে এমবাপ্পে বনাম হল্যান্ড, এবং ফ্রান্সের খেলা দেখার যে একটা মজা, আমি গত ২ টা ম্যাচের অভিজ্ঞতা, ২ টা ম্যাচের অভিজ্ঞতায় বলছি। এই ম্যাচটা নিয়ে আপনার প্রেডিকশন, এবং আপনিও কি আমার মতো অপেক্ষা করছেন যে এই ম্যাচটা কখন শুরু হবে? লাস্ট ম্যাচটা যেটা আমি বলেছিলাম সেটা হলো যে ফ্রান্স যখন মানে অপোনেন্ট হাফে গিয়েছে, সেখানে কিন্তু তাদের আপনার 2-6 মানে একটা শেপ চলে আসছিল। ২ জন ডিফেন্সে, ২ জন মিডফিল্ড এবং ৬ জন উপরে থাকছে, এবং তাদের একই সঙ্গে একটা টিম ২টা হাফ স্পেস কিন্তু খুব কম ইউজ করে।
মানে একটা করে হাফ স্পেস যখন এই লেফট হাফ স্পেস লেফট উইং খেলা শেষ, খেলা রোটেট করে অন্য আন্ডে যাবে, তখন আপনি কলামে হাফ স্পেস জিনিসটা বুঝিয়ে বলেছিলেন, রাইট। দর্শকের উদ্দেশ্যে একটু এটা বুঝিয়ে বলেন হাফ স্পেসটা কি। এটার প্রথমত যদি মানে আমি অ্যাটাকিং টিম হই, তাহলে আমার জন্য হাফ স্পেস হলো অপোনেন্ট টিমের রাইট ব্যাক এবং রাইট, যদি 4 ব্যাক থাকে, রাইট ব্যাক এবং রাইট সেন্ট্রাল ব্যাকের মাঝখানে একটা জায়গা আছে, সেটা হলো মানে 18 ইয়ার্স যে লাইনটা থাকে, মানে পেনাল্টি বক্স আমরা যেটা, সেই লাইনটা থাকে, সেই লাইনটা যদি আমরা মানে ভার্টিক্যালি দিকে, তাহলে এই লাইনের 5 গজ এইদিকে বা 10 গজ এই লাইনটা মিডলে যেটা রেখা যায়, এটা হলো হাফ স্পেস। আচ্ছা, আর একটা উইং তো আমরা জানি যে একবারে ডাউন দ্য লাইন, ওই জায়গাটা কাজে লাগাতে পারাটা মানে হচ্ছে আপনার গোলমুখ খুলে দেওয়ার একটা বড় রাইট। কারণ আপনার স্টেটসে দেখা গিয়েছে যে ওই হাফ স্পেস যেটা বলে, সেটা সেখান থেকে গোলের অ্যাসিস্ট হয় মোর দেন 70%। মানে এই টুর্নামেন্টে যে আপনি গোলগুলা দেখেন, আমার একটা পার্সোনাল স্টাডিও আছে, আমি দেখছি যে এই গোলগুলা যেখানে আছে অলরেডি কিন্তু 73% গোল অ্যাসিস্ট কিন্তু আপনার এই হাফ স্পেস বা এই জোন থেকে আসছে। আপনি আসলে কিভাবে খেলা দেখেন? এই যে বললেন পার্সোনাল স্টাডি আছে, আমরা দর্শক খেলা দেখছি মানে এক ধরনের আনন্দের চোখ নিয়ে দেখছি। এখন ধরুন সাংবাদিক হওয়ার কারণে হয়তো টুকটাক কিছু বুঝতে হয়, সাধারণ অনেক দর্শকের বোঝারও দরকার নেই। আপনি খেলাটা কিভাবে দেখেন? আমি প্রথমত খেলাটা যখন টিভিতে দেখি, আমি যখন বলটা থাকে যে জায়গায়, আমি বলটা খুব কম দেখি। আচ্ছা, উইদাউট বল তো টিভি দেখায় না, যতটুকু ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ একটু ওয়াইড ধরছে, অন্তত পক্ষে আপনার 30 গজ পিছনে 30 গজ সামনে দেখতে পাচ্ছেন, কারণ আপনার অলমোস্ট হাফ ফিল্ড কভার করছে টিম ওয়ার্ল্ড কাপের ক্যামেরাগুলো। তো আমি আসলে ওই জিনিসগুলাই দেখি যে আসলে বলের সামনে কি হচ্ছে এবং বলের পিছনে কি হচ্ছে। আসলে মেইন ঘটনা তো বলের এখানে, বলের এখানে হলো আপনার মানে ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আসল মানে ঘটনার সৃষ্টি হচ্ছে বলের পিছনে এবং বলের সামনে। আমি এইভাবে দেখি। আরেকটা হলো যে আসলে আমি বের করতে চেষ্টা করছি ট্রেন্ডটা কি, আমাদের ফুটবলটা এখন কি, মানে কি ফুটবল কি কোনটার দিকে বেশি, রাইট। কারণ আপনার এখন এতদিন পর্যন্ত সমানে বলে আসছিল যে আপনার টাইম এন্ড স্পেস, মানে ফুটবলটা হলো এখন মডার্ন ফুটবল টাইম এন্ড স্পেস। একটা টিম যখন মাঠে নামে, সে চাবে অপোনেন্ট থেকে টাইমটা বেশি নেওয়ার জন্য বা জায়গা বেশি নেওয়ার জন্য। আবার যাদের কাছে বল থাকে না, তারা চিন্তা করে যে আমি তাদেরকে টাইম দিব না, তাদের কোনো স্পেস দিব না। এটা এখনো আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে টাইম থেকে স্পেসটা বেশি ইম্পর্টেন্ট এই মানে এই ওয়ার্ল্ড কাপ থেকে আমার মনে হচ্ছে। কারণ সবাই স্পেস রাখছে, কিন্তু আলটিমেটলি কিন্তু স্পেসে কিন্তু কে যাচ্ছে এটা কিন্তু আসলে বের করা যাচ্ছে না। এটা মানে থার্ড ম্যান যাচ্ছে না সেকেন্ড ম্যান যাচ্ছে আসলে স্পেসে। আপনি ধরেন আর্জেন্টিনার কথাই ধরেন, আর্জেন্টিনা কিন্তু তাদের সামনের পিছন মানে দুইটা উইং কিন্তু ফাঁকা রাখছে। হঠাৎ করে দেখা যাচ্ছে সেখানে হয়তো আপনার ডিপল গিয়েছে অথবা আপনার ওই তাদের মলিনা আসছে। আবার এখান থেকে যদি আবার দেখি যে লেফট সাইড ফাঁকা আছে, কে যাবে এখানে? দেখা যাচ্ছে যে ওখানে চলে যাচ্ছে হয় আপনার তাদের লেফট ব্যাকটা অথবা সেখানে আলমাদা যাচ্ছে। এটা কি মানে আপনি বলবেন যে ভার্সেটাইল প্লেয়ারের সংখ্যা বেড়েছে এক অর্থে? যে ফ্রান্সের ক্ষেত্রে যেমন পরিষ্কার দেখতে পাচ্ছি যেভাবে তারা ওদের পজিশন সুইচ করে, মানে দেমবেলে ডানেও খেলছে, বায়েও খেলছে, এমবাপ্পে ডানে যাচ্ছে, মাঝখানে চলে যাচ্ছে। এই যে এখন যেটা আপনি বললেন, এটার জন্য তো আপনার ওই ধরনের প্লেয়ার লাগবে যারা মানে খুব মানে ফ্লেক্সিবল, যারা যে কোনো পজিশনেই করতে পারে। আসলে এখন যারা উপরের দিকে খেলে, ওরা সব জায়গায় খেলতে পারে। নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 11 সব জায়গায় রাইট ফুট লেফট ফুট কোনো কিছু না। যদিও তার কোনো ফুট উইক থাকে, তাহলে সে কিন্তু রং ফুটের উইঙ্গার হয়ে যায়। আপনি যদি ধরেন যে আপনার লামিয়ালের কথা বলেন, সে কিন্তু লেফট ফুট স্ট্রং, স্টার্ট করে সে রাইট সাইড থেকে। তো হচ্ছে ইনভার্টেড তার মানে অ্যাডভান্টেজটা বেশি পাচ্ছে। আবার মিডফিল্ডে আপনি ধরেন যে ম্যাকঅ্যালিস্টারকে আপনি পিওর হোল্ডিং ধরবেন নাকি তাকে অ্যাটাকিং ধরবেন, ফার্নান্ডেজকে তাকে তার অ্যাটাকিং মিডফিল্ডে ধরবেন নাকি হোল্ডিং ধরবেন। দেখুন এই দুইজনে যেভাবে সুইচ করে এবং দুইজন যখন নাম্বার মানে 4 এ বা নাম্বার 3 হোল্ডিং এ চলে আসছে, তখন বোঝা যাবে না সে 1 সেকেন্ড আগেও সে একটা অ্যাটাকিং মানে ওখানে একটা ক্রিয়েটিভিটি করে আসছে, বোঝার কোনো উপায় নেই। এই হলো মানে একটা ট্রেন্ড আমি দেখি। মানে এই ওয়ার্ল্ড কাপে একটা মেজর আপনি টেকনিক্যাল চেঞ্জ আপনার চোখে পড়েছে। এখন এই ফ্রান্স নরওয়ে যে সকালের আজকে রাতের যে ম্যাচটা, স্পেন তো সকালবেলায়, এই ফ্রান্স নরওয়ে নিয়ে আপনার কোনো প্রেডিকশন আছে? বা এই পর্যন্ত যতগুলো ম্যাচ আপনি দেখেছেন বড় দলগুলোর তো অলরেডি অনেক দলের 3টা করে হয়ে গেছে, ফ্রান্স 3য় ম্যাচ খেলবে, 2টা করে তো সবারই হয়ে গেছে। এখন পর্যন্ত আপনার চোখে এই ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম কোনটা? তারা নাও জিততে পারে, সেটা অন্য কথা। মানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম আমি আপনার চোখে বেস্ট মানে 3টা করে ম্যাচ দেখে বলি আর কি। আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনার এখন পর্যন্ত আর্জেন্টিনার বেস্ট আমার কাছে মনে হচ্ছে। কি কারণে? আর্জেন্টিনা অনেকে বলে যে মেসিকে নিয়ে গেলে এই টিমে আর কিছু নাই।
না, এটা আসলে ঠিক না। ঠিক না। মেসিকে নিয়ে গেলে, কারণ মেসি যেকোনো প্লেয়ার যেকোনো সময় একটা ইনজুরি হইতে পারে বা টেকনিক্যাল কারণে, হয়তো আপনার আর্জেন্টিনা কখনো টেকনিক্যাল কারণে চেঞ্জে আসবে না মেসিরে। তারপরেও আপনার অন্যান্য টিমগুলাকে যখন প্রেস করা হয়, হাই প্রেস করে, তখন কিন্তু তাদের বের হইতে অনেক সময় লাগে। ওখান থেকে ও আরো পজিশনিং করে বা একটা লম্বা বল দিয়ে নাম্বার 9 টার্গেট বলতে বেরিয়ে আসে। কিন্তু এই টিমটা যে আপনার মানে আন্ডার হাই প্রেসার এগেইনস্টে ওরা যেভাবে বেরিয়ে আসে, এটা আসলে মানে গত ২-৩ ওয়ার্ল্ড কাপে আমি দেখিনি। আমি সিনসিয়ারলি আমি স্পেনকেও দেখিনি যে হাই প্রেসার এগেইনস্টে বল বের করে নিয়ে আসা এবং সেটা পারফেক্টলি ফিনিশ গোলকিপারের দিকে যাওয়া। এটা হলো আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা, এটা হলো মিডফিল্ড ম্যাজিক। আচ্ছা। মিডফিল্ড ম্যাজিক মানে এর কারণে। সবাই যে ফ্রান্সের মিডফিল্ড বলছিল, নেদারল্যান্ডসের মিডফিল্ড বলছিল, আপনি তার চেয়ে এগিয়ে রাখছেন আর্জেন্টিনার আর যেটা মিডফিল্ড। বলছিলেন আজকে আজকে ফ্রান্সের মেইন টেস্টটা হবে ডিফেন্সে, আসলে মেইন টেস্টটা হবে। আর যেভাবে ওরা অন্যান্য ম্যাচে আপনি যেটা বলছিলাম 2-6 এ চলে যাবে, হ্যাঁ, সেটা আজকে আর সম্ভব হবে না। তাদের আচ্ছা। ওখানে মিনিমাম 3 থাকতে হবে ব্যাক মানে লাইনে। হল্যান্ডের পেছনে ১ জন ২ জন থাকতে হবে নাকি? থাকতে হবে। আচ্ছা, আমি আপনার শেষ করব। লাস্ট কোয়েশ্চেনটা যদি করি, এই আর্জেন্টিনা নিয়েই। খুব ইন্টারেস্টিংলি আমি যতজনের সঙ্গে কথা বলেছি, বেশ একটা তো সাপোর্টাররা তো ধরেন তার দলই বেস্ট বলবে। কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে ফ্রান্সের পক্ষে ভোটটা বেশি পেয়েছি আমি। আপনি একটু ডিফারেন্ট পেলাম। এই শেষ কোয়েশ্চেনটা দিয়ে শেষ করি। শেষ কোয়েশ্চেন দিয়ে তো শেষ হয়। সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপের ৪৮ টা টিম আছে। মেসিকে আমি মেসি তো আর্জেন্টিনার প্লেয়ার, আমি তাকে নিয়ে নিব কেন? না, এটা তো ঠিক প্রশ্নটা আছে। হাইপোথেটিক্যাল। যে আমি আর্জেন্টিনা মাইনাস মেসি, ফ্রান্স মাইনাস এমবাপ্পে। এমবাপ্পে। নেইমার এখনো খেলাই শুরু করে নাই। আমি তো রাইট। তাদের বলতে পারি না। এই হল্যান্ড কে নিয়ে নিলেন আপনি নরওয়ে থেকে। অন্য সব টিম থেকে এরকম একটা টেলিসম্যান টিম থাকে। মানে হ্যাঁ, পর্তুগালে রোনালদো তো আসলে বলতে গেলে মাত্র নিজেকে ফিরে পেলেন। তো আর কোন টিমের কি একটা পার্টিকুলার প্লেয়ার উপরে এত নির্ভরতা আছে? মানে মেসিকে সরিয়ে নিলে আর্জেন্টিনার যতটা ক্ষতি হবে, আর কোন টিমে কেমন কোন প্লেয়ার আছে যাকে সরিয়ে নিলে এই টিমটা অর্ধেক হয়ে যাবে বলবে কেউ, বা 75% হয়ে যাবে? এই অতি নির্ভরতাটা কি আর্জেন্টিনার ক্ষেত্রে ইউনিক? আ না, এটা আমার কাছে মনে হচ্ছে এটা মানে শুধু আর্জেন্টিনার ক্ষেত্রে না। এটা সব ক্ষেত্রেই হবে। কিন্তু একটা জিনিস হলো যে তাদের অল্টারনেটিভ অবশ্যই আছে। কিন্তু ওই লেভেলের না। তখন তাদের ট্যাকটিক্স চেঞ্জ করবে। আপনি ধরুন এমবাপ্পে রাইট। নেই। এমবাপ্পে ওই ফ্রান্স টিমে নেই। আপনি তখন এমবাপ্পে বাদ দেন, মেসি হ্যাঁ, নাই। মেসি নেই। আর্জেন্টিনা কি করবে? তাহলে স্কালোনি কি করবে? অবশ্যই সেখানে তো আবার মানে সেটাকে বলে ট্র্যাডিশনাল মারা আপনার 4-4-2 তে চলে যাবে। সরাসরি আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ রাখবে উপরে এবং যে ওদের তো মিডফিল্ড ২ যেটা স্ট্রাইকার দিয়ে খেলবে ২ তাহলে। স্ট্রাইকার দিয়ে খেলবে। তখন তাদের ওই যে আপনার যেটা করে আসছে মানে পিছন থেকে বিল্ড আপ করে এসে তারপরে মিডফিল্ডে আপনার মেসিকে ইউজ করে দিয়ে যখন মেসি মানে মনে যাবে যে এই অ্যাটাকে তার কোনো ভূমিকা থাকবে না, কিন্তু আল্টিমেটলি যে শেষে আমি ফিনিশ আমি করবে। আমি যে আমি এটা দিয়ে শেষ করব এবং এটাই বলতে চাচ্ছিলাম যে মেসি থাকার সুবিধা, যে একটা কোচের যদি মেসি থাকে, বাকি সবকিছু আলোচনা করার পরে সঙ্গে মেসি তোমাকে চলে ছেড়ে আসে। দিলাম। এবং তুমি তোমার যেটা ইচ্ছা করো সে করবে এবং করে রাইট। আসছে। সেটা যেকোনো বড় প্লেয়ারের ক্ষেত্রে এমবাপ্পেও সেটা করে আসছে। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। কাল আবার একই সময় দেখা হবে। ভালো থাকবেন।